সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং তোমরা তোমাদের পড়াশোনা নিয়মিত পড়াশোনা করে ভালো প্রিপারেশন নিচ্ছ যাতে পরীক্ষাকে তোমরা ভালো পরীক্ষা দিতে পারো। তো তোমাদেরকে আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমরা পড়াশোনা ঠিকমতো পড়াশোনা না করলে পরীক্ষা ভালো দিতে পারবে না। কাজেই পড়াশোনা থেকে বিরত থাকা যাবে না, পড়াশোনা করতে হবে। পড়াশোনা যারা চতুর্থ বছরের শিক্ষার্থী তাদের হচ্ছে একটা সর্বশেষ পরীক্ষা, অর্থাৎ অনার্স ফাইনাল পরীক্ষা। তোমাদের হয়তো কয়েকটা পরীক্ষা যারা হয়ে গেছে এবং কিছু পরীক্ষা বাকি রয়ে গেছে, তাদের হচ্ছে এই পরিস্থিতি স্বাভাবিক হলেই তোমাদের পরীক্ষাটা হয়ে যাবে। এবং এই পরীক্ষার উপর যখন তোমরা ভালো একটা সার্টিফিকেট নিয়ে ভালো বের হবে, তখন তোমাদের চাকরির ক্ষেত্রে তোমাদের জন্য সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কাজেই পড়াশোনা করো যাতে অনার্স ফাইনাল ইয়ারের পরীক্ষায় অন্তত তোমরা ভালো করতে পারো, অথবা এভারেজে একটা ইয়ার ভালো করলে পিছনে যদি কোনো ইয়ারে খারাপ থাকে তাহলে 4টা ইয়ারে এভারেজে ভালো রেজাল্ট আসবে। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে জনসংখ্যা ও স্বাস্থ্য অর্থনীতি 5ম অধ্যায়ে আমরা আলোচনা করব। এই অধ্যায়ে আমরা আজকে দেখব যে বীমা কি, বীমার গুরুত্ব অথবা বীমার প্রয়োজনীয়তা, আবার বীমার কার্যাবলী কি কি। তো চলো আজকে আমরা আমাদের আলোচনা পর্বে চলে যাচ্ছি। এক নজরে আমরা আবার আমাদের আলোচ্য সূচিটা একটু দেখে নিচ্ছি যে অধ্যায় 5 জনসংখ্যা ও স্বাস্থ্য অর্থনীতির অধ্যায় 5 হচ্ছে স্বাস্থ্য সেবায় অর্থায়ন। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে বীমা কি বা ইন্স্যুরেন্স, হোয়াট ইজ ইন্স্যুরেন্স। তারপর হচ্ছে বীমার প্রয়োজনীয়তা বা বীমার গুরুত্ব, বীমার প্রয়োজনীয়তা বা বীমার গুরুত্ব। তারপরে প্রশ্ন হচ্ছে বীমার কার্যাবলী বা ফাংশন অফ ইন্স্যুরেন্স। এই বিষয়গুলি আজকে আমরা সংক্ষেপে প্রত্যেকটি বিষয় আজকে আমরা আলোচনা করব। এবং পরীক্ষার জন্য তোমাদের এই অধ্যায় থেকে প্রত্যেক বছরই 1টা বা 2টা প্রশ্ন আসে। যেহেতু প্রশ্নগুলি পরীক্ষায় আসে, কাজে এই অধ্যায়টা তোমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে পড়াশোনা করবে। তো প্রথমে যে বিষয়টা আমরা দেখবো সেটা হচ্ছে যে বীমা কি। এই অধ্যায়ে 2টো ক্লাস হয়ে গেছে। তো 2টো ক্লাসে হয়তোবা আমরা কিছুটা হলেও ধারণা নিতে পেরেছি যে বীমাটা আসলে, বীমা বা ইন্স্যুরেন্স কাকে বলে। তারপর আজকে আমরা দেখবো যে বীমার ধারণা বা বীমাটা কাকে বা ইন্স্যুরেন্স কাকে বলে। স্বাস্থ্যক্ষেত্রে অন্যতম বৈশিষ্ট্য হলো কি ঝুঁকি এবং অনিশ্চয়তা। ঝুঁকির মাধ্যমে যে ক্ষয়ক্ষতি হয়ে থাকে তা পূরণের চেষ্টা করা হয় বীমা পলিসি গ্রহণের দ্বারা। ফলে ব্যবসায়ীগণ চিন্তামুক্ত হয়ে ব্যবসা বাণিজ্য অব্যাহত রাখে। বীমা শুধু ব্যবসায়ী ঝুঁকির ক্ষতিপূরণ প্রদান করে না, বরং মানব জীবনের নানা দুর্ঘটনার ক্ষতিপূরণও প্রদান করে। আমরা জানি কি বীমা হচ্ছে এক ধরনের চুক্তি। সেই চুক্তি কিসের চুক্তি? যে চুক্তির মাধ্যমে বীমা গ্রহীতা এবং বীমা দাতার মধ্যেই একটা আর্থিক চুক্তি সংগঠিত হয়, যে চুক্তির মাধ্যমে বীমা প্রতিষ্ঠানগুলি বীমা গ্রহীতাকে প্রিমিয়ামের বিনিময়ে বিভিন্ন আর্থিক সহায়তা প্রদান করে থাকে। তো এই ক্ষেত্রে হচ্ছে যে শুধুমাত্র যে ব্যবসায়ীদেরকে যে বীমা শুধুমাত্র আর্থিক ক্ষতিপূরণ, মানে ব্যবসায়ী ক্ষেত্রে যে বিভিন্ন ঝুঁকি থাকে, সেই ঝুঁকি বা যে ব্যবসায়ীগণ যে ক্ষতিগ্রস্ত হয়, এর ফলে যে বীমা বিভিন্ন ধরনের ক্ষতিপূরণ প্রদান করে থাকেন তা নয়, সেটা মানব জীবনের নানা দুর্ঘটনার ক্ষতিপূরণও প্রদান করে থাকে হচ্ছে বীমা। তাইলে এবার হচ্ছে দেখো যে বীমা হলো এক ধরনের চুক্তি। এর মাধ্যমে বীমা কর্তৃপক্ষ নির্দিষ্ট পরিমাণ প্রিমিয়ামের বিনিময়ে বীমা গ্রহীতাকে কোনো দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ প্রদানের প্রতিশ্রুতি দিয়ে থাকেন। এবং এই ক্ষেত্রে বিভিন্ন স্বাস্থ্য অর্থনীতিবিদ বিভিন্ন
বীমার বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন। তার মধ্যে দেখো আই.এম. টেইলরের মতে নির্দিষ্ট প্রিমিয়াম গ্রহণের বিনিময়ে এক পক্ষের জন্য অপর পক্ষের ঝুঁকি গ্রহণের প্রতিশ্রুতিকে বীমা বলে। তারপর হচ্ছে অধ্যাপক মর্গান মনে করেন বীমা হলো কোনো একটি জনগোষ্ঠীর প্রতিটি সদস্য সাধারণের মঙ্গল বিবেচনা করার অঙ্গীকার। অতএব উপরের যে আলোচনা মানে বীমা সম্পর্কে যে সংজ্ঞা কিংবা যে বীমাটা আসলে কি, এ থেকে আমরা কি বলতে পারি যে বীমা হচ্ছে যে কোনো বিশেষ প্রক্রিয়ায় প্রাকৃতিক ও মানব সৃষ্ট ঝুঁকি ও অনিশ্চয়তা জনিত সৃষ্ট আর্থিক ক্ষতিপূরণ বা সমস্যা হতে মানুষ তার ব্যক্তিগত জীবন ও ব্যবসা বাণিজ্যকে রক্ষার জন্য যে চুক্তি গ্রহণ করে সেটাকে বলা হয়ে থাকে বীমা। তাহলে বীমা বলতে আমরা কি বুঝলাম? বীমা হচ্ছে প্রাকৃতিক এবং মানব সৃষ্ট যে বিভিন্ন অনিশ্চয়তা থাকে মানুষের জীবনে, সেই অনিশ্চয়তা বা যে সৃষ্ট আর্থিক ক্ষতিপূরণ থাকে, সেই আর্থিক ক্ষতিপূরণ ব্যক্তিগত জীবন কিংবা ব্যবসায়িক জীবনে যে আর্থিক ক্ষতির সম্মুখীন হয় মানুষ, সেই ক্ষতিটা রক্ষার জন্য বীমা প্রতিষ্ঠানের সাথে যে চুক্তি সংগঠিত হয় বীমা গ্রহীতার, সেটাই হচ্ছে কি? সেটাই হচ্ছে বীমা। সেটা হচ্ছে বীমা বা ইন্স্যুরেন্স। এখন প্রশ্ন হচ্ছে যে বীমাটা এত গুরুত্বপূর্ণ কেন, কিংবা মানুষের জীবনে বীমার প্রয়োজনীয়তা কি? বীমার গুরুত্বকে আসলে কয়েকটা দিক থেকে বিবেচনা করা যায়। সেটা হচ্ছে যে প্রথমত হচ্ছে মানুষের ব্যক্তিগত জীবনে বীমার গুরুত্ব, দ্বিতীয়ত হচ্ছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বীমার গুরুত্ব, 3 নাম্বার হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব, 4 নাম্বার হচ্ছে সামাজিক গুরুত্ব। অর্থাৎ মানুষের বীমার গুরুত্বটাকে 4টা দৃষ্টিকোণ থেকে আমরা আলোচনা করতে পারি। 4টা দৃষ্টিকোণের মধ্যে প্রথমত হচ্ছে ব্যক্তিগত জীবন, দ্বিতীয়ত হচ্ছে ব্যবসা বাণিজ্য, 3 নাম্বার হচ্ছে অর্থনৈতিক, 4 নাম্বার হচ্ছে সামাজিক। অর্থাৎ 4টি দৃষ্টিকোণ থেকে আমরা সেই বীমার প্রয়োজনীয়তা বা বীমার গুরুত্বটাকে আলোচনা করতে পারি। এখন আমরা প্রত্যেকটা বিষয়কে আলাদাভাবে সংক্ষেপে আলোচনা করব। প্রথমে আমরা দেখব যে ব্যক্তিগত জীবনে বীমার গুরুত্ব, যে ব্যক্তিগত জীবনে বীমাটা কতটুকু গুরুত্বপূর্ণ বা বীমার গুরুত্বটা কি। আসলে মানুষের জীবনে বীমার গুরুত্ব অপরিসীম। তারপরেও আমরা দেখব যে কোন কোন বিষয়ে বেশি গুরুত্ব, ব্যক্তিগত জীবনে কোন কোন ক্ষেত্রে বীমাটা বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রথমত দেখো যে আর্থিক নিরাপত্তা। আমরা জানি যে বীমা হচ্ছে এক ধরনের চুক্তি। সেটা কিসের চুক্তি? এক ধরনের আর্থিক চুক্তি। অর্থাৎ মানুষের জীবনে প্রাকৃতিক কিংবা মানব সৃষ্ট যে বিভিন্ন দুর্ঘটনাজনিত বিভিন্ন ক্ষয়ক্ষতি থাকে, সেই ক্ষয়ক্ষতিগুলি পূরণের জন্যই বীমা গ্রহীতা এবং বীমা প্রতিষ্ঠানের মধ্যে একটা চুক্তি সংঘটিত হয়। সেই ক্ষেত্রে বীমা গ্রহীতা প্রিমিয়ামের মাধ্যমে কি বিভিন্ন সুবিধা আর বীমা প্রতিষ্ঠানের কাছ থেকে বিভিন্ন ধরনের আর্থিক সুবিধা পেয়ে থাকেন। তাহলে মানুষের ব্যক্তিগত জীবনে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করে থাকে কে? বীমা বা ইন্স্যুরেন্স। দ্বিতীয়ত হচ্ছে সঞ্চয় সৃষ্টি। মানুষ যখন কি করে? মানুষ যখন প্রিমিয়াম প্রদান করে তখন কি হয়? যখন বীমা বা ইন্স্যুরেন্সের জন্য মানুষ যখন অ্যাকাউন্ট করে এবং সেখান থেকে যখন চুক্তি হয়, সেই চুক্তি অনুযায়ী মানুষ কি করে? চুক্তি অনুযায়ী মানুষ অল্প অল্প করে মূলধন প্রিমিয়ামের মাধ্যমে, যখন মূলধনগুলি প্রিমিয়ামের মাধ্যমে কি করে? প্রিমিয়ামের মাধ্যমে জমা দেয়। সেই জমাদানের মাধ্যমে একটা মোটা অঙ্কের এক সময় গিয়ে দেখা যায় যে একটা বৃহৎ অঙ্কের সঞ্চয় সৃষ্টি হয়। কাজেই মানুষের ব্যক্তিগত জীবনে সঞ্চয় সৃষ্টিতেও উদ্বুদ্ধ করে হচ্ছে কি? ইন্স্যুরেন্স বা বীমা। 3 নাম্বার হচ্ছে মানসিক প্রশান্তি সৃষ্টি করে। বীমাটা মানসিক প্রশান্তি সৃষ্টি করে। যেহেতু মানুষের জীবনে ঝুঁকি থাকবেই, ঝুঁকি নিয়েই হচ্ছে মানুষের জীবন। তো ঝুঁকি বা ব্যবসার ক্ষেত্রে কিংবা মানুষের জীবনে যে বিভিন্ন দুর্ঘটনাজনিত যে বিভিন্ন ঝুঁকি থাকে, যে আর্থিক ক্ষতিপূরণের ঝুঁকি থাকে, যেহেতু আর্থিক ক্ষতিপূরণের নিশ্চয়তা প্রদান করে থাকে ইন্স্যুরেন্স বা বীমা, কাজে মানুষের মনে কি একটা মানসিক প্রশান্তি, সেই বীমাটা একটা মানসিক প্রশান্তি যোগায়। ফলে ব্যক্তি নিশ্চিন্তে কাজ, ব্যবসা বাণিজ্য কিংবা তার জীবন অতিবাহিত করতে পারে।
কাজে মানসিক প্রশান্তি সৃষ্টিতেও বীমার গুরুত্ব অপরিসীম। এরপর হচ্ছে সামাজিক মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা। বীমার মাধ্যমে ব্যক্তির কি হয়? আর্থিক নিরাপত্তা নিশ্চিত হয় এবং ঝুঁকি লাঘব হয়। বীমা কি করে? বীমাটা মানুষের জীবনের যে আর্থিক নিরাপত্তাটা নিশ্চিত করে এবং মানুষের জীবনে যে বিভিন্ন ক্ষতিপূরণ জনিত কিংবা দুর্ঘটনাজনিত বিভিন্ন রিস্ক থাকে, সেই রিস্কগুলি নিরাপত্তা দিয়ে থাকে। কাজেই বীমাটা সামাজিক মর্যাদা এবং নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সামাজিক মর্যাদা এবং নিরাপত্তা নিশ্চিত, অর্থাৎ বীমার মাধ্যমে মানুষের যে আর্থিক ক্ষতি বা দুর্ঘটনাজনিত বিভিন্ন ক্ষতি হয়, সেই ক্ষতিপূরণের নিশ্চয়তা যেহেতু বীমা দিয়ে থাকে, কাজে মানুষের জীবনটা নিরাপদ হয় এবং মানুষের রোজগারটাও বৃদ্ধি পায়। ফলে বীমা গ্রহীতার জীবনযাত্রার মানটা কি হয়? বৃদ্ধি পায়। এতে সে আর্থিক সচ্ছলতার কি হয়? বৃদ্ধির কারণে বীমা গ্রহীতার সামাজিক গ্রহণযোগ্যতা ও মর্যাদাটা বৃদ্ধি পায়। তাহলে কি সামাজিক মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে, অর্থাৎ বীমা দানকারী প্রতিষ্ঠান বীমা গ্রহীতাকে আর্থিক ক্ষতিপূরণ জনিত নিরাপত্তা নিশ্চিত করে, যার ফলে মানুষের জীবনে কি হয়? মানুষ নিশ্চিন্তে জীবন অতিবাহিত করতে পারে এবং মানুষের রোজগারও দেখা যায় বৃদ্ধি পায়। এর ফলে মানুষের কি হয়? জীবনযাত্রার মান বৃদ্ধি পায় এবং এতে আর্থিক সচ্ছলতা বৃদ্ধির মাধ্যমে সামাজিক মর্যাদাও মানুষের বৃদ্ধি পায়। কাজেই বীমাটা সামাজিক মর্যাদা বৃদ্ধি এবং নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর হচ্ছে বিনিয়োগের সুবিধা। বীমা গ্রহীতা বিনিয়োগ সুবিধা লাভের উদ্দেশ্যে কি করে? বিনিয়োগ বা বীমা করতে পারে। নির্দিষ্ট পরিমাণ প্রিমিয়াম প্রদানের ফলে বীমা গ্রহীতা মেয়াদ শেষে একটি বড় ধরনের অর্থ হাতে পেয়ে একটা নির্দিষ্ট মেয়াদেই কিন্তু চুক্তিটা অর্থাৎ কি বীমা হচ্ছে এক ধরনের চুক্তি এবং সেই চুক্তিটা কিন্তু একটা নির্দিষ্ট সময় মেয়াদি হয়ে থাকে। সেই নির্দিষ্ট সময় মেয়াদের মধ্যেই বীমা গ্রহীতা কি করে? একটা নির্দিষ্ট প্রিমিয়াম প্রদানের মাধ্যমে তার সময়টা নির্দিষ্ট মেয়াদ শেষ হয় এবং সেই নির্দিষ্ট মেয়াদে সেই প্রিমিয়ামের মাধ্যমে তার সর্বশেষ যখন বীমা শেষে মেয়াদ শেষে একটা বড় ধরনের অর্থ পাওয়া যায়, সেই অর্থের মাধ্যমে বিপদ ঝুঁকিপূর্ণ খাতে সে সেটা বিনিয়োগ করতে পারে। কাজে বিনিয়োগের মূলত মানুষ কি করে? বিনিয়োগ সুবিধা লাভের জন্যই বীমাটা করে থাকে। কাজে বিনিয়োগ সুবিধা লাভের ক্ষেত্রেও কি হয়? বীমাটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর হচ্ছে কি উপার্জন বৃদ্ধি। বীমা গ্রহীতার কি হয়? বীমা গ্রহীতার একটা আয়ের উৎস হিসাবে কাজ করে। বীমাটা বা পলিসি যেটা বিভিন্ন পলিসির মাধ্যমে যে প্রিমিয়াম প্রদান করে, সেই প্রিমিয়ামটা কি মানুষের একটা আয়ের একটা উৎস হিসাবে কাজ করে। নির্দিষ্ট সময় পর্যন্ত নির্ধারিত হারে প্রিমিয়াম প্রদানের ফলে বীমা গ্রহীতা একটা নির্দিষ্ট মেয়াদ শেষে মানুষ একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ হাতে পেয়ে থাকে, যা ব্যক্তির আয় হিসেবে বিবেচিত হয়। কাজেই উপার্জন বৃদ্ধিরও একটা উপায় হচ্ছে ইন্স্যুরেন্স বা বীমা। অবসর বয়সের সঙ্গী। বীমাটা হচ্ছে কি অবসর বয়সেরও একটা সঙ্গী। মানুষ যখন বৃদ্ধ কিংবা অবসরে চাকরি ক্ষেত্রে থেকে অবসরে যায়, তখন মানুষের কি আর্থিক দীনতা থেকে মুক্তি পেতে আর্থিক দীনতা মানুষের দেখা যায় যে তখন মানুষ চাকরি ক্ষেত্রে চাকরি জীবনে কিংবা মানুষের যখন কর্মক্ষম থাকে, তখন মানুষের যে আয়ের যে বিভিন্ন উৎসগুলি থাকে বা মানুষ যে পরিমাণ আয় করতে পারে, কিন্তু অবসর বয়সে যখন অথবা বৃদ্ধ বয়সে যখন মানুষ যায়, তখন সেই পরিমাণ আয়টা মানুষের মধ্যে মানুষ করতে পারে না। কাজেই অবসর বয়সেরও একটা সঙ্গী হিসাবে মানুষ বীমাটাকে দেখে, অর্থাৎ অবসর বয়সের ক্ষেত্রেও বীমাটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ হচ্ছে মানুষ বীমার ফলে একটা নির্দিষ্ট মেয়াদ শেষে যে অর্থটা পায়, সেই অর্থটা গ্রহণের মাধ্যমে অর্জিত যে আয়টা হয়, সেই আয়ে বৃদ্ধ বয়সে মানুষের একটা অবলম্বন হিসাবে সেটা কাজ করে। কাজে মানুষের জীবনে
বৃদ্ধ বয়সে কিংবা চাকরি ক্ষেত্রে অবসর গ্রহণের ফলে মানুষের মধ্যে যে দৈন্যতা দেখা দেয়, সেই দৈন্যতার ক্ষেত্রেও বীমাটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তারপরে হচ্ছে জীবনযাত্রার মানের উন্নয়ন। মানুষের জীবনযাত্রা, মানুষের হাতে যখন বীমার একটা নির্দিষ্ট প্রিমিয়ামের মাধ্যমে মানুষ একটা নির্দিষ্ট সময় মেয়াদ পর্যন্ত সেই বীমাটা থাকে, একটা নির্দিষ্ট মেয়াদ শেষে মানুষের হাতে একটা বড় ধরনের একটা মূলধন সৃষ্টি হয়, যার ফলে দেখা যায় সেটা মানুষের জীবনযাত্রা সেই বড় পরিমাণের অর্থ বা বৃহৎ যে পরিমাণ অর্থটা আসে নির্দিষ্ট মেয়াদ শেষে, সেই পরিমাণ অর্থ দ্বারা মানুষের কি হয়, উন্নত জীবনযাপন করতে পারে। মানুষের ফলে মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের ক্ষেত্রেও এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরে হচ্ছে কি সরকারি বিধানের প্রতি শ্রদ্ধা। সরকারি বিধানের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য কি করা হয়, কর্মকর্তারা বিভিন্ন বীমা পলিসি গ্রহণ করা হয়ে থাকে। যেমন পরিবহন, কারখানা, মোটরসাইকেল ইত্যাদি ক্ষেত্রে বীমা করা সরকার বাধ্যতামূলক করেছে। তার মানে কি সরকার কয়েকটি ক্ষেত্রে অর্থাৎ পরিবহন, কারখানা এবং মোটরসাইকেল প্রভৃতি ক্ষেত্রে বীমা গ্রহণ করার জন্য সরকার বাধ্যতামূলক করেছে। তাই সরকারি আইনের কারণেও এ ধরনের পলিসি গ্রহণ করতে জনগণ বাধ্য হয়ে থাকে। জনগণ মূলত অনেক সময় দেখা যায় যে সকল ক্ষেত্রে বীমা গ্রহণ করা বাধ্যতামূলক, সেই সরকারের আইনের প্রতি শ্রদ্ধার জন্য মানুষ বীমাটা গ্রহণ করে থাকে। তাইলে ব্যক্তিগত জীবনে কি হয়, ব্যক্তিগত জীবনে আর্থিক নিরাপত্তা, সঞ্চয় সৃষ্টি, মানসিক প্রশান্তি সৃষ্টি, উপার্জন বৃদ্ধি, বিনিয়োগ সুবিধা, সামাজিক মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত, অবসর বয়সের সঙ্গী, জীবনযাত্রার মানের উন্নয়ন এবং সরকারি বিধানের প্রতি শ্রদ্ধা, মূলত এই সকল কারণে ব্যক্তিগত জীবনে কি হয়, বীমার প্রয়োজন হয়। অর্থাৎ বীমাটা মানুষের জীবনে, ব্যক্তিগত জীবনে এই সকল কারণেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আমরা দেখবো যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বীমাটা গুরুত্বপূর্ণ কেন, যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বীমা কেন এত গুরুত্বপূর্ণ। প্রথমত হচ্ছে ঝুঁকি হ্রাস। ব্যবসায় আমরা জানি ব্যবসায়ীরা সবসময় কি করে, মুনাফা লাভের আশায় ব্যবসা পরিচালনা করে, কিন্তু সব ক্ষেত্রেই যে তার মুনাফা হবে সেটা আসলে সেক্ষেত্রে নিশ্চয়তা নাই। সে মানুষের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বড় ধরনের ঝুঁকি থাকে। সেই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ঝুঁকি ব্যবসায়ীকে সর্বদা কি করে, চিন্তাগ্রস্ত করে রাখে। অর্থাৎ বীমা ব্যবসা ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা, অর্থাৎ ঝুঁকির যে একটা প্রতিবন্ধকতা থাকে, সেই প্রতিবন্ধকতা দূর করে এবং ব্যবসা বাণিজ্যের গতি সচল রাখে। অর্থাৎ ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে যে আর্থিক ক্ষয়ক্ষতির যে ঝুঁকি থাকে, সেই ঝুঁকিটা কি বীমাটা যেহেতু মানুষকে নির্দিষ্ট একটা চুক্তি, সেই চুক্তির মাধ্যমে কি করে, সেই চুক্তির মাধ্যমে বীমা গ্রহীতাকে বীমা প্রতিষ্ঠান দুর্ঘটনাজনিত আর্থিক ক্ষতি প্রদান করা নিশ্চয়তা প্রদান করে। কাজেই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যেহেতু ঝুঁকি থাকে, সেই ঝুঁকিটা হ্রাস করার নিশ্চয়তা বীমা প্রতিষ্ঠান দিয়ে থাকে। কাজেই ঝুঁকি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বীমার গুরুত্বটা হচ্ছে অপরিসীম। দ্বিতীয়ত হচ্ছে কর্মীদের উৎসাহ বৃদ্ধি। দেখা যায় বীমা ক্ষেত্রে কর্মরত কর্মীদের কাজে একগুঁয়েমি দূর করতে বিভিন্ন রকম প্রণোদনা সৃষ্টি করার প্রয়োজন হয়। বীমার মাধ্যমে আয় উপার্জন বৃদ্ধি পেলে বীমার মাধ্যমে আয় উপার্জনটা যদি বৃদ্ধি পায়, তাহলে কি হয়, আয় উপার্জনটা বৃদ্ধি পেলে মানুষের জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটে এবং কর্মীরা কাজকর্মে উৎসাহিত হয়, নিজ নিজ কর্ম সুন্দরভাবে পরিচালনা করতে পারে। কাজেই কর্মীদের উৎসাহ বৃদ্ধির জন্য বীমা ক্ষেত্রে যারা কর্মরত বিভিন্ন কর্মী রয়েছে, তাদের কর্মের উৎসাহ বৃদ্ধির জন্য কি বীমাটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ। 3 নাম্বার হচ্ছে বৈদেশিক ব্যবসা বাণিজ্যের সমৃদ্ধি। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের সমৃদ্ধি। দেশীয় ব্যবসা বাণিজ্যের চেয়ে দেখা যায় বৈদেশিক বাণিজ্যের মধ্যে কি হয়, ঝুঁকি বেশি থাকে। যেহেতু বীমাটা ব্যবসায়ের ক্ষেত্রে ঝুঁকি হ্রাস করে, ব্যবসায়ীকে টেনশন মুক্ত রাখে, ফলে বৈদেশিক ব্যবসায় উন্নয়ন ঘটলে, বৈদেশিক ব্যবসার যদি উন্নয়ন ঘটে, তাহলে একটা দেশের অর্থনৈতিক উন্নয়নের গতিও বৃদ্ধি পায়। কাজে বৈদেশিক ব্যবসা বাণিজ্যের সমৃদ্ধির ক্ষেত্রে
কি হচ্ছে, বীমাটা বা পলিসিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা জানি দেশীয় ব্যবসার চেয়ে বৈদেশিক ব্যবসাতে ঝুঁকি অনেক বেশি। যেহেতু বীমাটা ঝুঁকি হ্রাস করার নিশ্চয়তা দেয়, কাজেই ব্যবসায়ীরা যারা বৈদেশিক ব্যবসায় নিয়োজিত থাকেন তারা টেনশন মুক্ত থাকেন, এবং বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যদি সমৃদ্ধি হয় তাহলে একটা দেশের অর্থনৈতিক উন্নয়নের গতিও বৃদ্ধি পায়। কাজে এই ক্ষেত্রে বীমাটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিনিয়োগে উৎসাহ। আমরা জানি যে মূলত বিনিয়োগ লাভের জন্যই মূলত বীমা গ্রহীতারা বীমাটা করে থাকেন। কারণ একটা নির্দিষ্ট সময় মেয়াদে চুক্তিটা শেষ হয়, এবং চুক্তিটা একটা নির্দিষ্ট প্রিমিয়ামের মাধ্যমে বীমা গ্রহীতাটা এবং বীমাদানকারী প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি সংগঠিত হয়, এবং একটা নির্দিষ্ট মেয়াদ শেষে যেহেতু একটা বড় বৃহৎ পরিমাণে একটা অর্থ তারা পেয়ে থাকেন, কাজেই সেই অর্থটা বিনিয়োগে উৎসাহিত করে থাকে। ঝুঁকিপূর্ণ ব্যবসার মধ্যে বিনিয়োগটা মুনাফাটা বেশি থাকে, যার জন্য ঝুঁকি যেহেতু বীমা হ্রাস করার নিশ্চয়তা দেয়, কাজেই ঝুঁকিপূর্ণ ব্যবসায়ীরা কি হয়, বিনিয়োগে উৎসাহিত হয়। কাজে দেখা যাচ্ছে বিনিয়োগে উৎসাহ প্রদানের ক্ষেত্রেও বীমাটা কি করে, বীমা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার আমরা দেখব যে অর্থনৈতিক ক্ষেত্রে বীমার গুরুত্ব। ব্যক্তিগত এবং সামাজিক গুরুত্বের মানুষের ব্যক্তিগত এবং ব্যবসায়িক গুরুত্বের পাশাপাশি অর্থনৈতিক ক্ষেত্রে বীমার গুরুত্ব অপরিসীম। এবং অর্থনৈতিক ক্ষেত্রে বীমার গুরুত্ব প্রথমত দেখো সঞ্চয় সৃষ্টি। তো আমরা জানি যে বীমার মাধ্যমে কি হয়, ব্যক্তি প্রতিষ্ঠানকে সঞ্চয়ের ক্ষেত্রে আগ্রহী করে তোলে। কেননা অল্প অল্প করে যখন প্রিমিয়াম প্রদান করা হয় এবং মেয়াদ শেষে একটা বড় ধরনের অর্থ পাওয়া যায়, সেটা একটা বৃহৎ আকারের মূলধনে পরিণত হয়, এবং ব্যবসা এবং ক্ষতির বা যে আর্থিক ক্ষতির ঝুঁকি থাকে সেটা হ্রাস করার নিশ্চয়তাও বীমা প্রদান করে থাকে। কাজে সঞ্চয় সৃষ্টিতে কি করে, বীমা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দ্বিতীয়ত হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি। বীমার প্রধান উদ্দেশ্য কর্মসংস্থান সৃষ্টি। বীমার বা পলিসি বা ইন্স্যুরেন্সের মাধ্যমে, বীমা ব্যবস্থার মাধ্যমে কি হয়, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে থাকে। প্রিমিয়াম গ্রহণ, জমাদান তথা সার্বিক ব্যবস্থাপনার ক্ষেত্রে অনেক কর্মী নিয়োগ প্রয়োজন হয়। অর্থাৎ বীমাদানকারী প্রতিষ্ঠান এবং বীমা গ্রহীতার মধ্যে যে চুক্তি সংগঠিত হয়, সেই চুক্তি অনুযায়ী যে প্রিমিয়াম নির্দিষ্ট মেয়াদে যে প্রিমিয়াম প্রদান করে, সেই ক্ষেত্রে প্রিমিয়াম গ্রহণ বা জমাদান তথা সার্বিক ব্যবস্থাপনার ক্ষেত্রে অনেক কর্মী নিয়োগের প্রয়োজন হয়। তাছাড়া ব্যবসায়ের ঝুঁকি হ্রাসের কারণে মুনাফার পরিমাণ বৃদ্ধি পাওয়ায় বিনিয়োগের কারণে নতুন নতুন কর্মসংস্থানেরও সৃষ্টি হয়। বীমা বা পলিসির মাধ্যমে কাজে দেখা যায় যে কর্মসংস্থান সৃষ্টিতেও বীমাটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ বীমা প্রতিষ্ঠান এবং বীমা গ্রহীতার মধ্যে যে চুক্তি হয় সেটাই হচ্ছে বীমা। এই ক্ষেত্রে যে নির্দিষ্ট প্রিমিয়াম প্রদান করা হয়, অর্থাৎ যে প্রিমিয়ামটা জমা বা গ্রহণ করা হয়, সেই ক্ষেত্রে প্রচুর কর্মীর নিয়োগের প্রয়োজন পড়ে। অথবা দেখা যায় যে ব্যবসায় যেহেতু ঝুঁকি হ্রাসের নিশ্চয়তা প্রদান করে, এই ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ ব্যবসায়ে দেখা যায় ব্যবসায়ীরা বিনিয়োগে উৎসাহিত হয়, ফলে নতুন নতুন কর্মসংস্থানেরও সৃষ্টি হয়ে থাকে। তারপরে হচ্ছে কি রাজস্ব আয় বৃদ্ধিতে দেখা যায় বীমাটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কারণ প্রিমিয়ামের উপর কর ধার্যের ফলে সরকার, আমরা যে বীমা চুক্তির মাধ্যমে যে বীমা গ্রহীতা যে প্রিমিয়াম প্রদান করে, সেই প্রিমিয়ামের উপর কর ধার্যের ফলে সরকার দেখা যায় বিপুল পরিমাণ রাজস্ব আয় করে থাকে। যেমন বীমা চুক্তি করার ক্ষেত্রে রেভিনিউ এর প্রয়োজন, যা দ্বারা সরকার প্রচুর পরিমাণে রাজস্ব আয় করে থাকে। অর্থাৎ বীমা চুক্তির যে প্রিমিয়াম প্রদান করা হয়, সেই
প্রিমিয়ামের উপর কর ধার্যের ফলে সরকারের রাজস্ব আয়টা বিপুল পরিমাণ রাজস্ব আয় হয়ে থাকে। কাজে রাজস্ব আয় বৃদ্ধিতেও বীমাটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তারপর হচ্ছে অদৃশ্য রপ্তানি বৃদ্ধি। অদৃশ্য রপ্তানি বৃদ্ধিতে দেশের অদৃশ্য রপ্তানি আয় বৃদ্ধিতেও কি করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কোনো দেশ থেকে পণ্য সামগ্রী রপ্তানির ফলে বীমা খরচও পণ্য মূল্যের সাথে যুক্ত হয়। বীমা খরচটা কি হয়? কোনো দেশ থেকে পণ্য সামগ্রী রপ্তানির ফলে বীমা খরচও পণ্য মূল্যের সাথে যুক্ত হয়। পণ্য মূল্যের সাথে কি হয়? বীমা খরচটা যুক্ত হয়, যার একটা দেশের অদৃশ্য রপ্তানি আয় বৃদ্ধিতে অদৃশ্য রপ্তানি আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ কোনো একটা দেশ থেকে যখন রপ্তানি করা হয় তখন বীমা খরচটাও ও পণ্য মূল্যের সাথে যুক্ত করা হয়, যা একটা দেশের অদৃশ্য রপ্তানি আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর হচ্ছে মূলধন সৃষ্টি। মূলধন সৃষ্টিটা হচ্ছে বীমা প্রধান উদ্দেশ্য হচ্ছে ব্যক্তিগত এবং জাতীয় পর্যায়ে মূলধন সৃষ্টি। বীমাটা মূলত ব্যক্তিগত জীবন এবং ব্যবসায়িক বীমাটা কি করে? ব্যক্তিগত জীবন এবং ব্যবসায়িক জীবন দুটি ক্ষেত্রে কি করে? মানুষের জাতীয় পর্যায়ে মানুষের ব্যক্তিগত জীবন এবং জাতীয় পর্যায়ে কি করে? মূলধন সৃষ্টিতে সহায়তা করে। অল্প অল্প পুঁজি সঞ্চয় করে, অল্প অল্প পরিমাণে যে প্রিমিয়াম দেয় সেটা থেকে কি করে যে বীমা ব্যবসায়ের মূলধনের সংস্থান করে থাকে। এ কারণে মুনাফা বৃদ্ধির ফলে যেমন ব্যক্তিগত সম্পদও বৃদ্ধি পায়, তেমনি জাতীয় মূলধনও গঠিত হয়। কাজে ব্যক্তিগত মূলধন এবং জাতীয় মূলধন গঠনেও এই বীমাটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কাজে দেখা যাচ্ছে যে সঞ্চয় সৃষ্টি, কর্মসংস্থান সৃষ্টি, রাজস্ব আয় বৃদ্ধি, অদৃশ্য রপ্তানি বৃদ্ধি এবং মূলধন সৃষ্টি, এই সকল অর্থনৈতিক ক্ষেত্র, সেই অর্থনৈতিক ক্ষেত্রে বীমা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এবার আমরা দেখবো যে সামাজিক ক্ষেত্রে বীমার গুরুত্ব। সামাজিক ক্ষেত্রে বীমাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রথমত হচ্ছে সামাজিক শান্তি প্রতিষ্ঠা করে। ব্যক্তি প্রতিষ্ঠান এবং সম্পত্তির ঝুঁকির বিপরীতে ব্যক্তি প্রতিষ্ঠান ও সম্পত্তির ঝুঁকির বিপরীতে আর্থিক নিরাপত্তা নিশ্চয়তা প্রদান করে থাকে হচ্ছে ইন্স্যুরেন্স বা বীমাটা। সেই বীমাকৃত ব্যক্তি তার সম্পত্তির ক্ষতি সাধিত হলে বীমা প্রতিষ্ঠান আর্থিক সহায়তা প্রদান করে থাকে। এ কারণে সামাজিকভাবে স্বস্তিটা ফিরে আসে। বীমার মাধ্যমে কি হয়? বীমা গ্রহীতাকে বীমা দানকারী প্রতিষ্ঠান আর্থিক ক্ষতিপূরণের নিশ্চয়তা প্রদান করে থাকে। ফলে কি হয়? ফলে মানুষের যে আর্থিক ক্ষতির যে মানুষের জীবনে যে ঝুঁকি থাকে সেটার যেহেতু নিশ্চয়তা থাকে, কাজে মানুষের মনে প্রশান্তি থাকে। এতে করে কি হয়? সামাজিক শান্তিটা প্রতিষ্ঠিত হয়। দ্বিতীয়ত হচ্ছে বেকার সমস্যার সমাধান। যেহেতু কর্মসংস্থানের সৃষ্টি হয় বীমার মাধ্যমে, যে বীমা দানকারী প্রতিষ্ঠানের যে বিভিন্ন প্রিমিয়ার গ্রহণ করে বীমা গ্রহীতার নিকট থেকে, সেই প্রিমিয়ার গ্রহণের করার ক্ষেত্রে যে জমাদান কিংবা গ্রহণ করার ক্ষেত্রে প্রচুর জনবল নিয়োগের প্রয়োজন পড়ে। এতে কি হয়? কর্মসংস্থানের সৃষ্টি হয়। অথচ এছাড়াও দেখা যায় যে ব্যবসায়ের বিভিন্ন ঝুঁকি প্রদানের নিশ্চয়তা যেহেতু বীমা প্রদান করে থাকে, কাজে ঝুঁকিপূর্ণ ব্যবসায়ের মুনাফা অনেক বেশি এবং এই সকল ঝুঁকিপূর্ণ কাজে কি করে? ব্যবসায়ীরা বিনিয়োগে উৎসাহিত হয়। এর ফলে কি হয়? কর্মসংস্থানের সৃষ্টি হয়। এর ফলে আমাদের সমাজের যে বেকার সমস্যা থাকে সেই বেকার সমস্যাটা সমাধান করা সম্ভব হয় এবং অর্থনৈতিক সমৃদ্ধি ঘটে, সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়। কাজে বেকার সমস্যা সমাধানের ক্ষেত্রেও কি করে? বীমা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। 3 নম্বর হচ্ছে গণসচেতনতা বৃদ্ধি করে। গণসচেতনতা বৃদ্ধি কিভাবে করে? যে সমাজের প্রতিটি ব্যক্তি কি করে? সবসময় ঝুঁকির মধ্যেই অবস্থান করে, আর এই ঝুঁকির ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করে হচ্ছে বীমা দানকারী প্রতিষ্ঠান। যেহেতু ঝুঁকির নিরাপত্তা নিশ্চিত প্রদান করে, কাজেই কি হয়? জনগণের জানমালের বিপদ সম্পর্কে মানুষকে সাবধান এবং সচেতন করে তুলে, যার ফলে মানুষের মধ্যে গণসচেতনতা বৃদ্ধি পায়। জীবনযাত্রার মান বৃদ্ধি। যেহেতু বীমা ব্যবসায়ের সাথে জড়িত, বীমাটা যেহেতু ব্যবসায়ের সাথেও জড়িত, মানুষের আয় বৃদ্ধি পাওয়ার সাথে সমাজের মানুষের জীবনযাত্রার মানও বৃদ্ধি পায়। অর্থাৎ বীমার মাধ্যমে মানুষের যে আয় রোজগারটা বৃদ্ধি পায়,
একটা নির্দিষ্ট মেয়াদ শেষে যখন প্রিমিয়ার প্রধান একটা নির্দিষ্ট মেয়াদের জন্য চুক্তি হয়, একটা নির্দিষ্ট মেয়াদ শেষে যখন মানুষের একটা বড় ধরনের একটা মূলধন মানুষের হাতে আসে, তখন সেই মূলধন মানুষ বিভিন্ন বিনিয়োগে উৎসাহিত হয়, কর্মসংস্থানের সৃষ্টি হয়, বেকার সমস্যা সমাধান হয়, এবং বেকার সমস্যা সমাধানের হলে মানুষের মাথাপিছু আয় বৃদ্ধি পায়, জীবনযাত্রার মান উন্নত হয় এবং একটা দেশের অর্থনৈতিক উন্নতি ত্বরান্বিত হয়। কাজেই একটা দেশের অর্থনৈতিক, সামাজিক, ব্যবসায়ী এবং ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে বীমাটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কাজেই মানুষের জীবনে বীমার গুরুত্ব অপরিসীম। এবার আমরা দেখব ছোট্ট একটা প্রশ্ন যে বীমার কার্যাবলীটা আসলে কি, বীমা কি কি কাজ করে থাকে। বীমা গুরুত্বপূর্ণ কাজ করে বলেই তো বীমার গুরুত্ব বেশি, সেটা আমরা সবাই জানি, কিন্তু তারপরেও আমরা বীমার নিশ্চয়ই কিছু কার্যাবলী আছে, সেটাকে আমরা এখন একটু দেখে নিচ্ছি যে সংক্ষেপে আমরা বীমার কার্যাবলীটাও একটু আলোচনা করব। বীমার কার্যাবলী, বীমার কার্যাবলীটাকে প্রথমত দুইটা ভাগে ভাগ করা যায়। বীমার কার্যাবলীকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সাধারণ কার্যাবলী, আর 2 নম্বর হচ্ছে কি বিশেষ কার্যাবলী। এই দুটি ভাগে বীমার কার্যাবলী বা ফাংশন অফ ইন্স্যুরেন্স, ফাংশন অফ ইন্স্যুরেন্সটাকে কি, ফাংশন অফ ইন্স্যুরেন্সটাকে দুটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে জেনারেল ফাংশন, আর একটা হচ্ছে কি স্পেশাল যে ফাংশনগুলি, একটা হচ্ছে সাধারণ কার্যাবলী, একটা হচ্ছে বিশেষ কার্যাবলী। এই দুটি ভাগে বীমার কার্যাবলীকে ভাগ করা হয়ে থাকে। এখন আমরা দেখব যে সাধারণ কার্যাবলী কোনগুলি। সাধারণ কার্যাবলীর মধ্যে হচ্ছে মূলধন সৃষ্টি, এটা হচ্ছে আমরা জানি যে আমরা এর আগে দেখে আসছি বীমার গুরুত্বের মধ্যে বীমাটা কি মূলধন সৃষ্টিতে মূলধন সৃষ্টি করে থাকে, বীমার মাধ্যমে মূলধনের সৃষ্টি হয়, সেটা হচ্ছে সাধারণ কার্যাবলীতে। তারপর হচ্ছে কি নিরাপত্তা বিধান করে, বীমাটা কি করে, বীমার নিরাপত্তা বিধানের কাজ করে থাকে, মূলধনের সৃষ্টি করে থাকে। তারপর হচ্ছে কি ঝুঁকি বন্টন, বীমাটা কি করে ঝুঁকিটা একজনের যে ঝুঁকি থাকে সেটা বিভিন্ন ব্যক্তির মধ্যে, কিন্তু বীমা দানকারী প্রতিষ্ঠান সেই ঝুঁকিটাকে বন্টন করে, সে ঝুঁকি হ্রাসের চেষ্টা করে। সেই ঝুঁকি বন্টনের ক্ষেত্রে বীমা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তারপর হচ্ছে নিরাপত্তা নিশ্চয়তা বিধান করা, মানুষের জীবনের যে আর্থিক ঝুঁকি থাকে, ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে কিংবা আর্থিক ক্ষেত্রে সেই নিশ্চয়তা বিধান করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজ করে থাকে হচ্ছে বীমা। তারপর হচ্ছে বিশেষ কার্যাবলীর মধ্যে দেখো, বিশেষ কার্যাবলীটার মধ্যে আছে যে জীবন বীমার বিশেষ কার্যাবলীকে 4টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে জীবন বীমার কার্যাবলী, নৌ বীমার কার্যাবলী, অগ্নি বীমার কার্যাবলী 3 নাম্বার, 4 নাম্বার হচ্ছে দুর্ঘটনা বীমার বিশেষ কার্যাবলী। অর্থাৎ বীমার কার্যাবলীকে প্রথমে দুটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সাধারণ কার্যাবলী আর একটা হচ্ছে বিশেষ কার্যাবলী। তো বিশেষ কার্যাবলীকে আবার 4টা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে নৌ বীমার কার্যাবলী, একটা হচ্ছে অগ্নি বীমার কার্যাবলী, একটা হচ্ছে দুর্ঘটনা বীমার বিশেষ কার্যাবলী। সাধারণ কার্যাবলীর মধ্যে আমরা কি দেখলাম যে মূলধন সৃষ্টি করা হচ্ছে, বীমা সাধারণ মূলধন সৃষ্টি করে থাকে, নিরাপত্তা প্রদান করে থাকে, তারপর হচ্ছে ঝুঁকি বন্টন এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজ করে থাকে, নিশ্চয়তা প্রদান করে থাকে হচ্ছে বীমা, তারপর হচ্ছে কি প্রতিরক্ষা বিধান করে থাকে। অর্থাৎ মানুষের জীবনে বীমা কি করে দুর্ঘটনাটা প্রতিরোধ করতে না পারলেও মানুষের দুর্ঘটনাজনিত আর্থিক ক্ষতি নিশ্চয়তা প্রদান করে, কি করে প্রতিরক্ষা বিধান করে থাকে হচ্ছে কি বীমা। আর এদিকে হচ্ছে বিশেষ কার্যাবলীর মধ্যে আচ্ছা, এবার আমরা দেখি বীমার কার্যাবলীগুলি। বীমার কার্যাবলীকে আমরা প্রথমে কি বললাম যে বীমার কার্যাবলীটাকে প্রধানত
বীমা মানুষের বীমাটা হচ্ছে এক ধরনের চুক্তি। বীমা গ্রহীতা এবং বীমা দানকারী প্রতিষ্ঠানের মধ্যে কি হয়, বীমা প্রতিদানকারী প্রতিষ্ঠান এবং বীমা গ্রহীতার মাধ্যমে নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে একটা চুক্তি হয়ে থাকে এবং একটা নির্দিষ্ট মেয়াদ শেষে মানুষ একটা বড় ধরনের অর্থ মানুষের হাতে আসে। বীমাটা মানুষের যে বিভিন্ন আর্থিক ঝুঁকি থাকে বা ঝুঁকি অনিশ্চয়তা থাকে মানুষের জীবনে, সেই ঝুঁকি অনিশ্চয়তার ক্ষতিপূরণের, আর্থিক ক্ষতিপূরণের নিশ্চয়তা প্রদান করে থাকে হচ্ছে বীমা। তাইলে বীমার কার্যাবলীটাকে কয় ভাগে ভাগ করা যায়? বীমার কার্যাবলীটাকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সাধারণ কার্যাবলী, একটা হচ্ছে বিশেষ কার্যাবলী। এই সাধারণ কার্যাবলীর মধ্যে দেখো যে প্রথমত হচ্ছে মূলধন সৃষ্টি করে। আমরা দেখে আসছি এর আগে বীমার গুরুত্বে, বীমাটা মূলধন সৃষ্টি করে। তারপর হচ্ছে মানুষের জীবনের নিরাপত্তা বা ঝুঁকি যে থাকে আর্থিক ক্ষতিপূরণ দিয়ে নিরাপত্তা বিধান করে থাকে। তারপর হচ্ছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে বিভিন্ন ঝুঁকি থাকে সেই ঝুঁকির ক্ষেত্রে ক্ষতিপূরণ দিয়ে ঝুঁকি হ্রাসের একজনের ঝুঁকিটা বিভিন্ন জনের মধ্যে সেটা বন্টন করে ঝুঁকি বন্টনের কাজ করে থাকে। তারপর হচ্ছে নিশ্চয়তা বিধান করে। যদিও ক্ষতিপূরণ মানুষের দুর্ঘটনা প্রতিরোধ করা বীমার পক্ষে সম্ভব হয় না, কিন্তু মানুষের যে আর্থিক ক্ষতির সেটা নিশ্চয়তা দিয়ে থাকে, যার ফলে মানুষের জীবনে নিশ্চয়তা বিধানের কাজ করে থাকে। তারপর হচ্ছে প্রতিরক্ষা বিধানের কাজ। মানুষের যে দুর্ঘটনাজনিত বিভিন্ন ক্ষয়ক্ষতি হয় সেটা নিশ্চিত করে বলে প্রতিরক্ষা বিধান করতে পারে। তারপর হচ্ছে মানুষের যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে লোকসান হয় সেটা যেহেতু আর্থিক ক্ষতি দিয়ে থাকে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে বীমাটা, সেই আর্থিক ক্ষতির ফলে আর্থিক ক্ষতিপূরণের ফলেই মানুষের কি হয়, মানুষের যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে বিভিন্ন লোকসান হয় সেটা হ্রাসকরণের কাজ করে থাকে। তারপর হচ্ছে রপ্তানি বৃদ্ধিতে সাহায্য করে বীমা। রপ্তানি বৃদ্ধিটা কিভাবে, যে কোনো দেশ থেকে যখন কোনো পণ্য রপ্তানি করা হয় তখন বীমার খরচটাও পণ্য মূল্যের সাথে ধরা হয়। কাজে একটা দেশের রপ্তানি বৃদ্ধিতে অদৃশ্য যে রপ্তানিটা থাকে একটা দেশে, সেই অদৃশ্য রপ্তানির আয় বৃদ্ধিতেও বীমাটা গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। তারপর হচ্ছে দক্ষতা বৃদ্ধি। বীমা ব্যবস্থাপনার মাধ্যমে বীমা গ্রহীতা ব্যক্তি বা প্রতিষ্ঠানের কর্মদক্ষতাও কি হয়, অনেকাংশে বৃদ্ধি পায়। বীমা ব্যবস্থাপনার মাধ্যমে বীমা গ্রহীতা ব্যক্তি এবং প্রতিষ্ঠানের কর্মদক্ষতাটা কি হয়, অনেকাংশে বৃদ্ধি পায়। তারপর হচ্ছে ব্যক্তিগত আর্থিক উন্নয়ন হয়। মানুষ যখন অল্প অল্প করে প্রিমিয়াম দিয়ে একটা নির্দিষ্ট মেয়াদ শেষে বড় ধরনের অর্থ পায়, সেটা দিয়ে বড় ধরনের মূলধন হয়, সেটা সঞ্চয় সৃষ্টিতে সাহায্য করে। পরে সেই সঞ্চয়ের ফলে কি হয়, মানুষের হাতে বড় মূলধন আসে। সেই মূলধন মানুষের উন্নয়নমূলক কাজে বিনিয়োগ উৎসাহিত হয়, ফলে মানুষের আর্থিক উন্নয়ন হয়। আর্থিক উন্নয়নের কাজ করে থাকে। আর্থসামাজিক উন্নয়নেরও একটা অংশীদার। আর্থসামাজিক উন্নয়নের কাজটাও কি করে, বীমা করে থাকে। তাহলে আমরা কি দেখলাম, সাধারণ কার্যাবলীর মধ্যে মূলধন সৃষ্টি, নিরাপত্তা বিধান, ঝুঁকি বন্টন, নিশ্চয়তা বিধান, প্রতিরক্ষা বিধান, লোকসান হ্রাসকরণ, রপ্তানি বৃদ্ধি, দক্ষতা বৃদ্ধি, যে কর্মীরা রয়েছে যে বীমা ব্যবস্থাপনার যে বীমা গ্রহীতা কিংবা বা প্রতিষ্ঠানের কর্মদক্ষতাও বৃদ্ধি করে। ব্যক্তিগত আর্থিক উন্নয়ন, আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে আর্থসামাজিক উন্নয়নের অংশীদার এই সকল সাধারণ কার্যাবলী বীমা করে থাকে। তারপর হচ্ছে বিশেষ কার্যাবলীর মধ্যে দেখো, বিশেষ কার্যাবলীকে চারটা দিক থেকে বিবেচনা করা হয়েছে। একটা হচ্ছে বিশেষ কার্যাবলীর মধ্যে একটা হচ্ছে জীবন বীমার কার্যাবলী, একটা হচ্ছে নৌ বীমার কার্যাবলী, 3 নম্বর হচ্ছে অগ্নি বীমার কার্যাবলী, 4 নম্বর হচ্ছে দুর্ঘটনা বীমার বিশেষ কার্যাবলী। তো জীবন বীমার কার্যাবলীর মধ্যে 1 নম্বর হচ্ছে আর্থিক অবস্থার উন্নতি নিশ্চিত করা, অর্থাৎ আর্থিক ক্ষতিপূরণের নিশ্চয়তা বিধান করার ফলেই মানুষের যে আর্থিক অবস্থার উন্নতি সেটা নিশ্চিত করায় বীমা। তারপর হচ্ছে সঞ্চয়ে উদ্বুদ্ধ করা, সেটা হচ্ছে বিশেষ কার্যাবলীর জীবন বীমার কার্যাবলীর অংশ। তারপর হচ্ছে ব্যক্তিগত এবং পারিবারিক সহায়তা প্রদান করে। তারপর হচ্ছে মূলধন সৃষ্টি করে। এই কাজগুলোকে বলা হয় থেকে জীবন বীমার কার্যাবলী, বিশেষ কার্যাবলীর একটা। তারপর হচ্ছে নৌ বীমার কার্যাবলী। নৌ বীমার কার্যাবলীগুলির মধ্যে হচ্ছে যে প্রতিরক্ষা নিশ্চিত করা, মানুষের জীবনে মানুষের কি আর্থিক ক্ষতির বিরুদ্ধে প্রতিরক্ষা নিশ্চয়তা, আর্থিক ক্ষতির বিরুদ্ধে মানুষের প্রতিরক্ষা নিশ্চিত করে থাকে হচ্ছে বীমা। এটা হচ্ছে বিশেষ কার্যাবলী। তারপর হচ্ছে ক্ষতির পরিমাণ হ্রাস করা, নানা দুর্যোগ এবং দুর্ঘটনার ফলে যে মানুষের জীবনে বিভিন্ন ক্ষতি হয় সেই কাজগুলি করে থাকে। এগুলো হচ্ছে নৌ বীমার কার্যাবলীর মধ্যে। তারপর হচ্ছে ব্যবসা বাণিজ্যে সহায়তা করা, ব্যবসা বাণিজ্যের মধ্যে যে বিভিন্ন
ক্ষতি হয়ে থাকে, আর্থিক ক্ষতি, সেক্ষেত্রেও সহায়তা প্রদান করে থাকে। এবং এই কার্যাবলীগুলি হচ্ছে নৌ বিমার কার্যাবলী। তারপর অগ্নি বিমার কার্যাবলীর মধ্যে হচ্ছে আর্থিক ক্ষতির নিরাপত্তা নিশ্চিত করা। আর্থিক ক্ষতির বিরুদ্ধে কি করে? প্রতিরক্ষা নিশ্চয়তা প্রদান করে। আর্থিক ক্ষতির নিরাপত্তা নিশ্চিত করা, অর্থাৎ আর্থিক ক্ষতির প্রতিরক্ষার নিশ্চয়তা, আর্থিক ক্ষতির প্রতিরক্ষার নিশ্চয়তা প্রদান করে হচ্ছে অগ্নিবীমা, সেই অগ্নিবীমার কার্যাবলী। এবং দ্বিতীয়ত হচ্ছে ক্ষতির পরিমাণটা, মানুষের যে ক্ষয়ক্ষতি হয়ে থাকে সেই অগ্নিবীমার দ্বারা আর্থিক ক্ষতির পরিমাণ, অগ্নিবীমার দ্বারা কি হয়, আর্থিক ক্ষতির পরিমাণ হ্রাস করা হয়ে থাকে। তারপর হচ্ছে দুর্ঘটনার বীমার বিশেষ কার্যাবলী। অন্যান্য বিমার ন্যায় কি করে, দুর্ঘটনা বীমাটাও ব্যবস্থা আর্থিক ক্ষতির বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থা করে রাখে। বিভিন্ন দুর্ঘটনার কারণে যে সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়, অথবা বীমা গ্রহীতার মৃত্যু ঘটলে বা তার যদি অক্ষম অবস্থা দেখা দেয় বীমা গ্রহীতার, সেই ক্ষেত্রে দুর্ঘটনা বীমার মাধ্যমে কি করা হয়, আর্থিক ক্ষতিপূরণ প্রদান করা হয়। অর্থাৎ বিশেষ কার্যাবলীর ক্ষেত্রে বীমাটা 4টা দৃষ্টিকোণ থেকে কাজ করে থাকে। একটা হচ্ছে জীবন বীমার কার্যাবলী, একটা হচ্ছে নৌ বীমার কার্যাবলী, একটা হচ্ছে অগ্নি বীমার কার্যাবলী, 4 নম্বর হচ্ছে দুর্ঘটনা বীমার বিশেষ কার্যাবলী। তাহলে আমরা কি দেখলাম যে বীমার কার্যাবলীগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কাজে বীমাটা হচ্ছে মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং কালের বিবর্তনে দেখা গেছে যে বীমার কার্যক্রমের ব্যাপক সম্প্রসারণ ঘটেছে সমাজ জীবনে। এমন কোনো ক্ষেত্র নেই যেখানে বীমা কার্যক্রমে বর্তমানে কি দেখা যায়, বর্তমানে সমাজ জীবনের এমন কোনো ক্ষেত্র নেই যেখানে বীমার কার্যক্রমের প্রচলন নেই। কাজে বীমাটা হচ্ছে মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। কাজে বীমা হচ্ছে মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত প্রয়োজনীয়। আজকের ক্লাস এখানেই শেষ। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের জন্য হচ্ছে শুভকামনা। তোমরা এই অধ্যায়ে 3টা ক্লাস হয়ে গেল এবং আরেকটা ক্লাস নিয়ে এই পঞ্চম অধ্যায় শেষ করব। পঞ্চম অধ্যায় থেকে 4টা ক্লাস, কারণ পঞ্চম অধ্যায় থেকে প্রতি বছরই দেখা যায় 2টা প্রশ্ন আসে। আমি 4টা প্রশ্ন তোমাদের জন্য ক্লাস নিব। 3টা প্রশ্নের ক্লাস, 3টা বা তারও বেশি প্রশ্নের ক্লাস হয়ে গেছে, 3টা ক্লাস নিয়ে নিছি এবং আরেকটা ক্লাস নিয়ে আমি এই অধ্যায় শেষ করব। তো 4টা ক্লাস তোমরা ভালোভাবে দেখলে এই অধ্যায় থেকে প্রশ্ন আসলে তোমরা অবশ্যই পরীক্ষায় আনসার করতে পারবে। কাজেই তোমরা ভিডিওগুলি, আমার যে ভিডিও ক্লাসগুলি, সেগুলি ভালোভাবে মনোযোগ সহকারে ভিডিওটি দেখে তোমরা পরীক্ষার জন্য প্রশ্নগুলি খাতায় লিখে পড়াশোনা করে ভালো প্রস্তুতি নিবে এবং এতে করে তোমরা পরীক্ষায় ভালো করতে পারবে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের জন্য শুভকামনা এবং আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। তোমাদের সবাইকে ধন্যবাদ।